আশালতা দেবী তার ৩ ছেলে সুরেশ, রমেশ এবং অজয়ের বিয়ে দিয়ে বাড়িতে ৩ বৌমা নিয়ে আসে। বিয়ের পরের দিনই আশালতা দেবী তার ৩ বৌমা সুনয়না, শিখা এবং ঈশাকে ডেকে তাদের বাড়ির পেছনের ক্ষেতে নিয়ে যায়। হঠাৎ করে আমাদের চাষের জমিতে এনেছেন কেন? গরমের মধ্যে আমি আর থাকতে পারছি না, বেশিক্ষণ এখানে থাকলে রোদে পুড়ে যাব। তাড়াতাড়ি বাড়ি চলুন মা। আজ আমি তোমাদের সবার একটা পরীক্ষা নেব, সেই জন্যই এখানে আসা। তোমরা ৩ বৌমা মিলে আজকে খেতে প্রথম রান্না করবে। ওই দেখো ৩টে বড় বড় উনুন রাখা আছে। আমি তোমাদের জন্য চাল, ডাল, চিকেন, মাটন, মাছ, মশলাপাতি সবই আনিয়ে রেখেছি। তোমাদের যার যা ইচ্ছা এখানে রান্না করতে পারো। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আমরা বাড়িতেও তো প্রথম রান্না করতে পারি, তাহলে শুধু শুধু চাষের জমিতে এসে গরমের মধ্যে রান্না করার কি দরকার? আর আপনি তো আমাদের শুধু চাল, ডাল, মাছ, মাংস দিচ্ছেন, বাকি সবজি কোথায়? তোমাদের যা যা দরকার সব এই চাষের জমি থেকেই পেয়ে যাবে। জ্বালানিও তোমাদেরকে চাষের জমি থেকেই সংগ্রহ করতে হবে। আসলে এই জমি থেকেই আমাদের পরিবারের সমস্ত আয় আসে। তাই আমি চাই আমাদের সংসারের বৌমারা প্রথম রান্না এই চাষের জমিতেই করুক। তোমাদের মধ্যে যার রান্না সব থেকে ভালো হবে সেই হবে আমার সেরা বৌমা। এভাবেই আশালতা দেবী তার নতুন ৩ বৌমাকে নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায়। একদিকে সুনয়না এবং ঈশা চাষের জমিতে দাঁড়িয়ে ভাবতে থাকে তারা গরমের মধ্যে উনুনে কিভাবে রান্না করবে, কিন্তু অন্যদিকে শিখা তাড়াতাড়ি চাষের জমি থেকেই শুকনো ঘাস পাতা তুলতে শুরু করে। আসলে শিখা একটা চাষি পরিবারের মেয়ে ছিল, তাই সে খুব ভালোভাবেই জানে কিভাবে চাষের জমিতে রান্নাবান্না করতে হয়। তাই শিখাকে দেখে সুনয়না এবং ঈশা দুজনেই অবাক হয়। শিখা, এসব তুমি কি করছো? মাঠ থেকে ঘাস পাতা কুড়াচ্ছ কেন? মা তো উনুনে রান্না করতে বললেন। তুমি কি ঘাস পাতা সিদ্ধ করে রান্না করবে ভাবছো? কি করে উনুনটা জ্বালাবে একবার ভেবেছো? আমি শুকনো ঘাস পাতা গাছের ডাল কুড়াচ্ছি যাতে আমি উনুনটা জ্বালাতে পারি। উনুন না জ্বালালে তো রান্না করতেই পারবো না। তোমরাও আর দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি জ্বালানি জোগাড় করো। শিখার কথা শুনে সুনয়না এবং ঈশা খুব ভালো মতোই বুঝতে পারে শিখার চাষের জমিতে রান্না করার মতো অভিজ্ঞতা আছে। তাই মনে মনে সুনয়না এবং শিখা দুজনেই খুবই চটে যায়। তারা শিখাকে ঠেস মেরে কথা বলতে শুরু করে। ও, এবার বুঝলাম। মা বলছিলেন তোমার বাপের বাড়ি নাকি চাষবাস করে, ওই জন্যই তুমি এত কিছু জানো। আমরা তো বাবা এসি ঘরে থেকেছি, ইন্ডাকশন ছাড়া রান্না করতেই পারি না। আমরা কিভাবে জানবো বলো? উফ, এই গরমে দাঁড়িয়ে থেকে আমার পুরো মুখটা পুড়েই গেল। আমাদের শাশুড়ি মাকে যে চাষের জমিতে রান্না করার আইডিয়াটা কে দিল আমি সেটাই বুঝতে পারছি না। আমি এই জীবনে প্রথমবার উনুন চোখে দেখছি। এটাতে কিভাবে রান্না করতে হয় আমি তো সেটাই জানি না। ঈশা এবং সুনয়নার মুখে এমন কথা শুনে শিখার খুব মায়া হয়। আচ্ছা ঠিক আছে, তোমাদের যখন উনুনে রান্না করতে অসুবিধা হচ্ছে আমি তোমাদেরকে উনুনটা ধরিয়ে দেব, তাহলে তোমরা উনুনের আছে ঠিক রান্না করে নিতে পারবে। এমন কথা শুনে সুনয়না এবং ঈশা দুজনেই খুবই খুশি হয়। শিখা তখনই শুধু নিজের জন্য নয়, সুনয়না এবং ঈশার জন্য জ্বালানি কুড়িয়ে নিয়ে আসে। উফ বাবা, কি কালো কালো ধোঁয়া বেরোচ্ছে। এই ধোঁয়াতেই তো কালো হয়ে যাব। এখানে রান্না করব কি করে? আমি বাড়ি যাব। আমি কিছুতেই এখানে রান্না করতে পারবো না। এই দেখো, এই ছোট ছোট ডাল পাতাগুলো দেখছো? যেই দেখবে আগুনটা একটু নিভে যাচ্ছে তখনই আবার উনুনের মধ্যে এগুলো দিয়ে দেবে। বাড়ির উনুনে রান্না করলে হাওয়া দিতে হয়, কিন্তু চাষের জমিতে অনেক হাওয়া আছে, তাই আগুন এমনি এমনিই জ্বলবে। তোমাদের হাওয়া দেওয়ারও দরকার পড়বে না। এইভাবেই শিখা তার 2 জাকে সাহায্য করতে থাকে, কিন্তু সুনয়না এবং ঈশা দুজনেই চালাকি করতে শুরু করে। তারা ইচ্ছাকৃতভাবে তাদের কাজের দায়িত্ব শিখার উপর চাপিয়ে দেয়। এমনকি কিছুক্ষণের মধ্যে ঈশা একটা ছায়া জায়গা দেখে ঘুমিয়ে পড়ে। তাই শিখা ঈশার হয়ে ভাতটাও চাপিয়ে দেয়। শিখা, তুমি আমার মশলাটা আগে করে দিয়ে যাও। তুমি তো খুব তাড়াতাড়ি রান্না করতে পারবে, কিন্তু আমার রান্না করতে খুব অসুবিধা হবে। আমি চাষের জমিতে প্রথমবার রান্না করছি, তাই আমি বুঝতে পারছি না আমি কি করব। মশলার জন্য পেঁয়াজ, রসুন, লঙ্কা চাষের জমি থেকে তুলতে হবে। চলো আগে পেঁয়াজ রসুন তুলে আনি। রান্না করতে গিয়ে এত লেট করে ফেললে দুপুরবেলা সবাইকে কি করে খেতে দেবো বলো তো? দেখো, আমি জীবনে কোনোদিনও চাষের জমিতে পাও রাখিনি। আমি ওসব পেঁয়াজ রসুন তুলতে পারবো না। তুমি তো চাষি ঘরের মেয়ে, তুমি আমাদের জন্য পেঁয়াজ রসুন তুলে আনো। তোমার পেঁয়াজ রসুন তুলতে বেশি সময় লাগবে না।
এমন কথা শুনে শিখার আর কিছু বলার থাকে না। সে বাধ্য হয়ে জমি থেকে পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা ইত্যাদি তুলে নিয়ে আসে। কিন্তু সুনয়না তারপরও চালাকি করতে থাকে। সে এক এক করে শিখাকে ভাত নামিয়ে দিতে বলে, শিখাকে দিয়ে মশলা তৈরি করায় এবং অন্যান্য কাজগুলোও করিয়ে নেয়। ফলে শিখার রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায়। দিদি, আমি বেশিরভাগ কাজটাই গুছিয়ে দিয়েছি। তুমি এবার একটু জল দিয়ে চিকেন আর মাছটা ধুয়ে রান্না করে নাও। আমি আমার রান্নাটা সেরে নিই, তা না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। ঠিক এমন সময় হঠাৎই ঈশার ঘুম ভেঙে যায়। এ কি দিদি, তোমরা রান্না বান্না করছো, কিন্তু আমাকে কেউ ডাকলে না কেন? আমি ঘুমিয়ে পড়েছি বলে তোমরা আমাকে কেউ ডাকবে না? এবার আমার রান্নাগুলোর কি হবে? শাশুড়ি মা তো আমাকে খুব বকবে। আমি তোমার ভাত নামিয়ে রেখে এসেছি, আর এই নাও তোমার ভাগের পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবই আছে। তুমি এবার বাকি মাছ মাংস কিভাবে রান্না করবে সেটা বুঝে নাও। এত সমস্ত কাজ করতে গিয়ে আমার তো নিজের রান্নাটাই হলো না। এই বলে ঈশা রান্না করতে চলে যায়। শিখাও তাড়াতাড়ি করে নিজের মশলাপাতি তৈরি করে নিয়ে মাছ এবং মাংস রান্না করতে শুরু করে। যা দেখে সুনয়না মনে মনে ভাবে, শিখার কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল। শিখাকে এত তাড়াতাড়ি রান্না করতে দেওয়া যাবে না। ঈশা তো ঘুমিয়ে ঘুমিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলেছে। এবার যদি আমি শিখার রান্নাটা ভন্ডুল করতে পারি, তাহলে শাশুড়ি মায়ের কাছে আমিই সেরা হয়ে যাব। ঠিক এমন সময় ঈশা শিখাকে বলে, দিদি, তুমি একটু আমার জন্য শসা তুলে নিয়ে এসো না। আমি ভেবেছি সবশেষে স্যালাড বানিয়ে সবাইকে খেতে দেব। এই গরমের মধ্যে স্যালাড ছাড়া মাছ মাংস কি খাওয়া যায়? এই রে, আমিও তো সবজি আনতে একেবারে ভুলে গেছি। আমি সবজি আনতে যাচ্ছি, তোমাদের জন্য শসাও নিয়ে আসবো। তোমরা আমার মাছটা একটু দেখো কেমন। মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে, একটু পরে নামিয়ে নেবে। আর পাশের ওই বাটিতে মশলা রাখা আছে, ওটা মাছের মধ্যে দিয়ে দেবে। এই বলে শিখা সবজি তুলতে চলে যায়। শিখা পটল, আলু, লাল শাক, পাট শাক, শসা, চাল কুমড়ো, কাঁচকলা ইত্যাদি তুলতে থাকে। এদিকে সুনয়না ঈশাকে বলে, ভাগ্যিস এখানে আমাদের শাশুড়ি মা নেই, না হলে তোমাকে আর আমাকে অকর্মার ঢেকি বলতো। কারণ সব কাজই তো মেজ বউ করছে। মেজদি না হয় সবজিগুলো একটু আমাদের এনে দিচ্ছে, এইটুকু কাজ করে কি এমন দয়া করে ফেললো? চাষি ঘরের মেয়েদের এরকম কাজকর্ম মানায়। আমাদের মতো মেয়েরা ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে রান্না বান্না করার স্বপ্নেও ভাবতে পারে না। চাষি ঘরের মেয়ে বলেই কিন্তু ও আমাদের থেকেও অনেক ভালো ভালো রান্না করতে পারবে, কারণ ও কিন্তু এভাবে রান্না করতে অভ্যস্ত। তাই তো এতবার করে সবজি আনতে যেতে পারছে। আমার তো ভয় লাগছে আমরা শাশুড়ি মায়ের কাছে খারাপ না হয়ে যাই। শোনো দিদি, আমি একটু আগেই চাষের জমির মধ্যে কয়েকটা ইঁদুর দেখেছি। চলো একটা ইঁদুর ধরে মেজদির কড়াইতে ফেলে দিই, তাহলে মেজদি যখন নিজের রান্না সবাইকে পরিবেশন করবে, তখন ইঁদুরের গন্ধে কেউ কিন্তু খাবার খেতেই পারবে না। এমন কথা শুনে সুনয়নার খুবই পছন্দ হয়। তাই তখনই তারা চাষের জমির একটা গর্ত থেকে ছোট্ট একটা ইঁদুর ধরে নিয়ে আসে। আর তারা যখন সেই ইঁদুর শিখার রান্না করা কড়াইতে ফেলতে যাবে, তখনই সেখানে আশালতা দেবী চলে আসে। ছোট বৌমা, তুমি হাতে ইঁদুর নিয়ে কি করছো? তোমার তো এখন রান্না করার কথা, অনেক বেলা হয়ে গেল। তাড়াতাড়ি রান্না শেষ করে সবাইকে খাবার খেতে দাও। আসলে মা, এই ইঁদুরটা মেজদির উনুনের চারিদিকে ঘুরছিল। যদি ভুল করে কড়াইতে পড়ে যায়, তাই আমি ইঁদুরটা ধরে ফেলতে যাচ্ছিলাম, তখনই আপনি হঠাৎ করে চলে আসলেন। এই শুনে আশালতা দেবী সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে শিখাও এক গাদা শাকসবজি নিয়ে ফিরে আসে, কিন্তু সেই সবজির আর প্রয়োজন থাকে না। আমার রান্না বান্নায় আর সবজি দিতে ইচ্ছে করছে না। একটু আগে মাও বলে গেল আলাদা করে সবজি রান্না করার দরকার নেই। এক কাজ করো, তুমি তো এখনো মাছ রান্না করছো, তুমি বরং এই সবজিগুলো মাছ দিয়ে রান্না করে ফেলো। হ্যাঁ সেটাই, আমারও তো মাছ মাংস রান্না হয়ে গেছে, এখন আর তার মধ্যে সবজি দেওয়া যাবে না। কিন্তু মেজদি, তোমার মাছটা এখনো রান্না হয়নি। তুমি এই সবজিগুলো কেটে তোমার মাছের মধ্যে দিয়ে দাও, না হলে এতগুলো সবজি তো ফেলে দিতে হবে। দাও, আমি তোমাকে সাহায্য করছি। ঠিক আছে, তবে আমি মাছের মধ্যে শুধু শাক দেব, বাকি অন্য কোনো সবজি দেব না। তোমরা বরং আমাকে একটু শাকটা ধুয়ে কেটে দাও। এই শুনে সুনয়না এবং ঈশা শিখার জন্য শাক কাটতে শুরু করে। শিখা ভালো মনে সেই শাক মাছের মধ্যে দিয়ে দেয়, কিন্তু সুনয়না এবং ঈশা ইচ্ছা করে শাকের মধ্যে ছোট ছোট করে উচ্ছে, কাঁচকলা ইত্যাদি কেটে দিয়ে দেয়, যাতে মাছের স্বাদটা পুরোপুরিভাবে খারাপ হয়ে যায়। দুপুরবেলা তিন বৌমা যখন সবাইকে খাবার পরিবেশন করে, তখন, আজকে আমি তোমাদের সকালবেলায় বলেছিলাম যে সব থেকে ভালো রান্না করতে পারবে তাকে আমি একটা উপহার দেব। এই যে, এটা একটা সিন্দুকের চাবি। এই চাবিটা আমি মেজ বৌমার হাতে তুলে দিলাম। এমন কথা শুনে সুনয়না এবং ঈশা দুজনেই আশ্চর্য হয়ে যায়।
কিন্তু মা, দিদির রান্না তো একদম তেতো হয়েছে। আপনি ভালো করে খেয়ে দেখুন। আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হয়েছে। মাছ রান্নাটা কেমন তেতো খেতে লাগছে। আচ্ছা তাই? তোমরা কি ভাবছো আমি কিছু বুঝতে পারিনি? তোমরা যতক্ষণ চাষের জমিতে রান্না করছিলে আমি সব সময় তোমাদের উপর নজর রেখেছি। তোমরা মেজ বৌমাকে দিয়ে সমস্ত কাজ করিয়েছো। একটা যোগ্য বৌমা হতে গেলে শুধু রান্না নয়, একজন ভালো মানুষও হতে হয়, যেটা তুমি বা বড় বৌমা কেউই নও। তোমাদের আমি একটা দ্বিতীয় সুযোগ দিচ্ছি। তোমরা যদি আর কোনোদিন মেজ বৌমার বিরুদ্ধে কোনো খারাপ কাজ করেছো আমি কিন্তু তোমাদের বাপের বাড়িতে পাঠিয়ে দেব। আর রইল কথা এই মাছ রান্নার, এই মাছের মধ্যে তোমরা কাঁচকলা আর উচ্ছে মিশিয়েছো বলেই রান্নাটা খেতে আরো দারুণ হয়েছে। এমন কথা শুনে সুনয়না এবং ঈশা ভীষণই লজ্জিত বোধ করে, কারণ তারা ভাবতেও পারেনি তাদের শাশুড়ি মা এভাবে তাদের উপর নজর রাখতে পারে, যার ফলে প্রথম দিনই সুনয়না এবং ঈশা সবার চোখে খারাপ হয়ে যায়। তারপর থেকে তারা শিখার সঙ্গে বদমাইশি করতে ভয় পায়। ধীরে ধীরে তিন বৌমায় একসঙ্গে মিলেমিশে সংসার করতে শুরু করে। এটা ছিল দক্ষিণ সাকরাইলের ঘটনা, যেখানে সুশীল তার স্ত্রী বেলা এবং এক মেয়ে জ্যোৎস্নার সঙ্গে বাস করত। জ্যোৎস্নার বয়স খুব বেশি ছিল না, সে ক্লাস 8-এ পড়ত। কিন্তু তার মা বেলা দেবী কয়েকদিন আগে একটি ঘটনা ঘটার পর তাকে স্কুলে পাঠাতে ভয় পেত। আর স্কুলে পাঠালে বেলা দেবীও সেখানে তার পাশে অথবা বাইরে বসে জ্যোৎস্নাকে পাহারা দিত। এটা সব টিচাররাই জানতো, শুধু হেডমিস্ট্রেসকে ছেড়ে। এমনই একদিন বেলা দেবী স্কুলে তার মেয়ের পাশেই বসেছিল। তখন, এই যে আপনি এখানে কি করছেন? ক্লাস তো শুরু হয়ে গেছে, এবার আপনি বাইরে যান। মেয়েকে একা ছাড়তে পারেন না নাকি? আপনাদের এই বদ অভ্যাসের জন্যই ছেলে মেয়েরা খারাপ হয়। যান যান, বাইরে গিয়ে বসুন। যত সব, স্কুলের ভিতরেও মায়া দেখাতে চলে এসেছে। বাড়িতে আদর দিয়ে দিয়ে হয় না। না না ম্যাডাম, ওই মানে চলে যাব ভাবছিলাম, কিন্তু ম্যাডামরা আসেননি তো, তাই একটু বসেছিলাম আর কি। হ্যাঁ, এবার ম্যাডাম এসে গেছে, দেখেছেন তো? তাহলে যান, প্রয়োজন হলে ছুটির সময় এসে নিয়ে যাবেন। আর দ্বিতীয়বার আপনাকে ক্লাসের মধ্যে যেন না দেখি। হ্যাঁ ম্যাডাম, বেশি করে বকুন। মা আমাকে একটু একা ছাড়ে না, স্কুলে এলে সব সময় পাশে বসে থাকে। আমি যেন স্কুলে নয়, কোনো জেলে এসেছি। তুই বাড়ি চল, তোর হচ্ছে। নিজের অভ্যাস খারাপ আর সকলের সামনে আমায় দোষী বানাচ্ছে। আরে ম্যাডামকে কিভাবে বলি? না বাবা থাক, উপরের দিকে থুতু ফেললে নিজের মুখেই পড়বে। এভাবেই বেলা দেবী ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে এসে একটি চেয়ারে বসে এবং সে মনে মনে জ্যোৎস্নার বিষয়ে ভাবতে থাকে। বেলা দেবী অন্য কারণে নয়, সে জ্যোৎস্না চুরি করার বাজে অভ্যাসের জন্য স্কুলে আসতো। আসলে জ্যোৎস্না চুরি করার খুব বাজে একটা অভ্যাস ছিল, সেটা কেউ না জানলেও বেলা দেবী ভালো করেই জানত। বেশ কয়েকদিন আগের ঘটনা। একদিন জ্যোৎস্না তার ঘরে একা ছিল। বা, আমার আলমারিটা পুরো ভর্তি হয়ে এসেছে। এখানে স্কুলের ছেলে মেয়েদের পেন, খাতা, জ্যামিতি বক্স, চুল বাঁধার ক্লিপ, ব্রেসলেট, ঘড়ি সব ভর্তি হয়ে গেছে। আর তো রাখার জায়গাই নেই দেখছি। তাহলে কি পুরানো জিনিস ফেলে দেব? মানে কদিন ধরেই দেখছি সবাই নতুন নতুন জিনিসপত্র নিয়ে স্কুলে আসছে। জ্যোৎস্না তার চুরি করা জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করছিল। ঠিক তখনই সেখানে তার মা চলে আসে এবং সেগুলো দেখে সে অবাক হয়ে যায়। হ্যাঁ রে, তাহলে কি তুই স্কুলে এইসব করতে যাস? আমি তো ভেবেছিলাম স্কুলে পড়াশোনা করছিস, সকলের সঙ্গে মিশে তুই ধীরে ধীরে পাল্টে যাবি। কিন্তু না, তুই কখনোই পাল্টাবি না দেখছি। সেই ছোট্ট বয়স থেকে তো স্বভাব একই রয়ে গেল। আচ্ছা, তোর চোখের সামনে কিছু থাকলে সেটা কি তোকে নিতেই হবে? না মানে মা, আমি আসলে চুরি করতে চাই না জানো, কিন্তু নিজের অজান্তেই কখন সেগুলোকে নিয়ে ফেলি নিজেই ভেবে পাই না আমি। দেখবে মা, আমি কাল থেকে ভালো হয়ে যাব। আমি কারোর কিছু চুরি করব না, প্রমিস করে বলছি। চুপ কর, তোর প্রমিস কতটা সত্যি সেটা আমি ভালো করেই জানি। তোর যে কত নালিশ শুনেছি আমি গুনেও শেষ করতে পারবো না, বুঝেছিস? এই শোন, তোকে শেষবারের মতো বলছি, এসব করা ছেড়ে দে, না হলে দেখবি একদিন সকলেই তোকে চোর বলতে শুরু করবে। এই বলে বেলা দেবী রাগের সঙ্গে সেখান থেকে চলে যায়। এদিকে জ্যোৎস্নার যেন কোনো কিছুই মনে হচ্ছিল না, বরং সে মনে মনে হাসছিল। সে চুরি কি কোনো লজ্জাজনক কাজ নয়,
বরং ভালো কাজ বলে মনে করত। সে ভাবত চুরি করাটা একটি আর্ট এবং সে নিজেকে আর্টিস্ট বলে মনে করত। তাই তার চুরিতে পারদর্শী হওয়ার খুবই ইচ্ছা ছিল। আমাকে ধরতে পারলে তবেই তো চোর বলবে। এই দেখো না, তুমি আমার মা আর তুমি জানো যে আমি চোর, তবুও টেস্ট করার জন্য তোমার আংটিটা চুরি করলাম আর তুমি ধরতেও পারলে না। তাহলে অন্য লোক আমাকে কিভাবে ধরবে? একদিন দেখবে মা, চুরির জন্যই লোকে আমাকে শাবাশি দেবে। জ্যোৎস্না সত্যি সত্যি এরকম ছিল। সে চুরি বিদ্যায় এতটাই পারদর্শী ছিল যে সকলের সামনে থেকে জিনিসপত্র চুরি করে নিলেও তাকে কেউ ধরতেও পারত না। এভাবে সে প্রতিদিন স্কুল থেকে ব্যাগ ভর্তি করে চুরির জিনিসপত্র বাড়িতে নিয়ে আসতো। সে শুধু বাচ্চাদের পেন খাতায় নয়, মাঝে মধ্যে টাকা পয়সাও চুরি করে নিয়ে চলে আসতো। এটা শুধু স্কুলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সে যেখানেই সুযোগ পেত সেখানেই এমন করত। এমনই একদিন সে তার বাবা সুশীল বাবুর সঙ্গে শপিং করতে যায়। শপিং করে বাড়ি ফিরে আসার পর, আরে জ্যোৎস্না, তোর জামার সঙ্গে একটা রুমালও দিয়েছে দেখছি। আজকাল এই ড্রেস কোম্পানিগুলো কি না কি কমপ্লিমেন্টারি দিচ্ছে। এত দামি জামা কিনে কোথায় কিনে একটা 10 টাকার রুমাল 5 টাকা দামি মাস্ক দিচ্ছে। ছি, ভাবা যায় এগুলো দিলে একটু ভালো কিছু জিনিস দিতে পারে তো। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। তাও তো রুমালটা দিলে হতো, ওটা তো আমি নিয়েছি। ওরা তো শুধু 5 টাকার মাস্কই ফ্রি দিয়েছিল। দেখলে তো, আমি মনে মনে ঠিক যেটা সন্দেহ করেছিলাম। তোমার মেয়েকে রুমালটা দেয়নি, ও ওখান থেকে ওটা চুরি করে নিয়ে এসেছে। আমি তোমাকে জ্যোৎস্নার এই স্বভাবের বিষয়ে কতবার বলেছি, তুমি তো কানই দাও না কোনো কথায়। হ্যাঁ বেলা, আমারই ভাবা উচিত ছিল। আর এই যে তুই, তোর কি দরকার ছিল এটা চুরি করার? তোর রুমাল দরকার আমায় বলতেই পারতিস। এত টাকার ড্রেস কিনে দিতে পারলাম আর 10 টাকার রুমাল কিনে দিতে পারতাম না? আমি কোথায় চুরি করলাম? ওটা তো আমি নিয়ে এসেছি। আর নিয়ে আসা কেউ কেউ চুরি বলে নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর কখনো এমন করব না। চুপ কর, তোর প্রমিস তোর কাছেই রাখ। বলে তুই একবারও আমাদের মান সম্মানের কথা ভেবেছিস কখনো? এভাবেই সেদিন সুশীল বাবু তাকে অনেক বকাবকি করে এবং সে তার বাবার কাছে ক্ষমাও চায়। বেশ কয়েকদিন সব ঠিকঠাকই ছিল। তার বাবা মা ভেবেছিল জ্যোৎস্না হয়তো পরিবর্তিত হয়ে গেছে। একদিন, এই জ্যোৎস্না শোন, আমি বাজারে যাচ্ছি, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে হবে। আর তোর বাবাও নেই, তাই আমি ভাবছি তোকে বাড়িতে রেখেই যাব। তুই দুষ্টুমি করবি না কিন্তু, হ্যাঁ? মা মা, আমিও তোমার সঙ্গে যাব। আমি এখানে একা একা বসে কি করব বলো? আমাকে সঙ্গে করে নিয়ে চলো। আচ্ছা, যাবি বলছিস যখন চল। আমি বরং বাড়িতে তাহলে তালা দিয়ে যাই। আজকাল যা চোরের উৎপাত বেড়েছে, এই দেখো না, সাথে করেই তো চোরকে নিয়ে ঘুরছি। এই, তুই আবার নিজের কথা ভাবিস না, আমি কিন্তু তোকে বলিনি, হ্যাঁ? তারা বাড়িতে তালা দিয়ে দুজনে মিলে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেশ কিছুটা ঘুরে বেরিয়ে তাদের বাজার করা কমপ্লিট হয়ে যায়। শেষে বেলা দেবী একটি ফলের দোকানে যায়। দাদা, আম কত করে? আমাকে 1 কেজি দিন তো, আর একটু বেছে বেছে ভালো দেখে দেবেন। আম 50 টাকা ম্যাডাম। আর 1 কেজি নিয়ে কি করবেন? 5টাই তো 1 কেজি হয়ে যাবে। আমার আমের গুণ যেমন বেশি তেমন ওজনেও বেশি, বুঝেছেন? পুরো বাজার ঘুরলেও এরকম মিষ্টি আমার কোথাও পাবেন না, বুঝেছেন? কাকু, আমাদের একটা বেশি আম দিন না, তাহলে আমরা 3 জনে মিলে 2টো করে আম খেতে পারবো। দেখুন, নেওয়ার হলে নিন, নয়তো কেটে পড়ুন। আমি অত বার্গেনিং করতে পারবো না, বুঝেছেন? একটা আম হয় না ভাগে, আবার 2টো করে চাই। না না দাদা, ওর কথায় কিছু মনে করবেন না, যতটুকু হয় আপনি ততটাই দিন। তারা আম কিনে সেখান থেকে বাড়ি চলে আসে। কিন্তু বাড়িতে এসে বেলা দেবী দেখে ব্যাগে 7টা আম আছে। আর এটা যে জ্যোৎস্নারই কাজ তার বুঝতে বাকি ছিল না। তাই সে জ্যোৎস্নাকে সেদিনও খুব বকাবকি করে। এভাবেই জ্যোৎস্না সব ক্ষেত্রেই তার মায়ের কাছে ধরা পড়ে যেত। হাজার মানা করা সত্ত্বেও সে ঠিক হচ্ছিল না। দিনের পর দিন তার দুষ্টুমি বেড়েই চলেছিল। তাই এখন বেলা দেবী তাকে একা স্কুলে পাঠাতে ভয় পেত এবং প্রতিদিনের মতো আজও সে জ্যোৎস্নার সঙ্গে স্কুলে এসেছিল। মা মা, এবার চলো, আমার ক্লাস হয়ে গেছে, এবার বাড়ি চলো, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে মা, চল বাড়ি যাই, তোর বাবাও অপেক্ষা করছে। আর তুই কোনো দুষ্টুমি করিসনি তো মা? না মা, আমি কিছুই করিনি,
তুমি যেভাবে বলেছিলে আমি সেভাবেই ক্লাস করেছি, আর আমি তো এখন বড় হয়ে গেছি, তাই না মা? জ্যোৎস্নার কথাগুলো শুনে কিছুক্ষণের জন্য হলেও বেলা দেবীর চিন্তা দূর হয়। সে নিশ্চিন্তে তার মেয়েকে নিয়ে বাড়ি চলে যায়। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু পরের দিন স্কুল থেকে হেডমিস্ট্রেসের ফোন এলে তারা খুব চিন্তায় পড়ে। এই যে শুনছো, তোমার মেয়ে বোধহয় স্কুলে আবার কিছু চুরি করেছে। স্কুলের হেড ম্যাডাম আমাকে ব্যাগ না খুলেই নিয়ে যেতে বলেছে। এবার কি হবে? আমি কি বলবো, আমি কিছুই জানি না। ওই জন্যই তো আমি ওকে বাইরে পাঠাতে চাই না। তুমি স্কুলে নিয়ে গিয়েছিলে, তুমি বোঝো। আমি এখন অফিস যাচ্ছি। হ্যাঁ, এখন তো আমাকেই যেতে হবে। মেয়ে চুরি করা নিয়ে তোমাকে কতবার বলেছি, ওকে একবারও শাসন করনি, আর এখন কথা শোনানোর বেলায় আমাকে এগিয়ে দিচ্ছ। আর এই যে, তোর কি লজ্জা আক্কেল বোধ বলে কিছু নেই? তোর কিসের অভাব আছে শুনি, যে তুই বারবার চুরি করিস? হ্যাঁ, আজকে আমি তোকে মেরেই ফেলবো, দেখ। এই বলে বেলা দেবী জ্যোৎস্নাকে খুব মারধর করতে শুরু করে। তখন পাশে দাঁড়িয়ে থাকা তার বাবা সুশীল বাবুও কিছু বলে না, বরং সেও তাকে মারতে যায়। আমাকে তোমরা মেরো না বাবা, আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি এবার কিচ্ছু চুরি করিনি, আমি চুরি করে ছেড়ে দিয়েছি। ও, তাহলে ম্যাডাম মিথ্যা কথা বলছে, তাই তো? চল স্কুলে চল, ওখানে গিয়েই তোর বাকি মারটা হবে। তুই নাকি কিছু করিসনি, তাই তো? তোর ব্যাগ থেকে কি বের হয় আজকে আমি দেখবো, চল। বেশ কিছুক্ষণ মারধর করার পর বেলা দেবী তাকে সাথে করে স্কুলে নিয়ে যায়। সেখানে গেলে হেডমিস্ট্রেস তাদের দেখে বলে, ও, আপনারা এসেছেন? কই দেখি জ্যোৎস্নার ব্যাগটা, ওটা আমায় দিন। থ্যাংক গড, এটা এখানেই ছিল। আপনি আমাদের ক্ষমা করবেন, আসলে আমার এই সোনার ব্রেসলেটটি আজকে ক্লাসরুমের মধ্যে পড়ে গেছিল, আর সেটা ওর পাশের বেঞ্চে বসে থাকা সায়নী কুড়িয়ে নেয়, কিন্তু নিজের ব্যাগ ভেবে ও জ্যোৎস্নার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আর এই সবটাই আমাদের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ আমার কথা শুনে এখানে আসার জন্য। ম্যাডামের কথাগুলো শুনে বেলা দেবীর দুশ্চিন্তা দূর হয়। তার মেয়ে জ্যোৎস্না যে সত্যি সত্যি পরিবর্তিত হয়ে গেছে সে সেদিন বুঝতে পারে। আর বাড়ি এসে জ্যোৎস্নাকে মারার জন্য তারা খুব দুঃখ প্রকাশ করে। এত কিছুর পর জ্যোৎস্নাও আর কিছু চুরি করবে না বলে মনে মনে ঠিক করে নেয়। এখন জ্যোৎস্না একাই স্কুলে যায়, তাকে নিয়ে তার বাবা মায়ের আর কোনো দুশ্চিন্তা থাকে না। এভাবেই তারা হাসি খুশি শান্তিতে বসবাস করতে থাকে।